পড়েছেন যারা এখানে ভাব প্রচার পরিষদের সঙ্গে যুক্ত যে ভক্তরা এখানে উপস্থিত আছে, তাদের জীবনীর সঙ্গে আপনারা ইতিমধ্যে পরিচিত। দুজনের মধ্যে প্রথম যে যোগসূত্রটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে উভয়ই বৈষ্ণব মনোভাবাপন্ন। কিভাবে? দেখুন, বলরাম বসুর উড়িষ্যাতে ওদের পরিবারের জমিদারি ছিল, কোঠার, যেখানে এখন রামকৃষ্ণ মঠ স্থাপিত হয়েছে। এছাড়াও উড়িষ্যার বিভিন্ন জায়গায় তাদের প্রচুর জমি জমা ছিল এবং কলকাতায় 300 বছরের একটি পুরনো বাড়ি, তখন 300 বছর বয়স ছিল না, তখন সদরে 200 বছর মতন, 150 বছরের কিছু বেশি, ওই বাগবাজারের বাড়িটি কিনেছেন ওদের পরিবারের ওনার কাকা। তো যাই হোক, তিনি আইন ব্যবসায়ী ছিলেন। মেয়ে বিয়ে দেবেন বলে কলকাতায় এসেছিলেন বলরাম বসু। কেশব সেনের কাগজে তিনি জানতে পারলেন সুলভ সমাচারে যে রামকৃষ্ণ পরমহংস বলে একজন ব্যক্তি দক্ষিণেশ্বরে থাকেন এবং তিনি সবসময় ঈশ্বরে তন্ময় হয়ে থাকেন। ইংরেজি পরিভাষায় যাকে বলা হয় গড ইনটক্সিকেটেড পারসন। তাদের রাধাশ্যামের পুজো ছিল এবং কলকাতায় যেটা শ্যামবাজার, সেখানে যে শ্যামচাঁদজি ছিলেন তার প্রতিষ্ঠাতা ওই বসু পরিবারেরই পূর্বতন মানুষ এবং ওই শ্যামের মন্দির ছিল বলে উত্তর কলকাতার ওই অংশের নাম শ্যামবাজার। খুব বর্ধিষ্ণু পরিবার, কিন্তু এরা বৈষ্ণব মনোভাবাপন্ন। উদয়স্ত জপ করতেন মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে বলরাম বসু। শ্রীরামকৃষ্ণের কাছে যখন এসেছেন বলছেন, তার তো এত নাম পড়লাম, এত জপ করছি, ওই তার তো কৃপা পেলাম না। শ্রীরামকৃষ্ণ তাকে ভারী সুন্দর একটি কথা বলেছিলেন, আপনার মনে করে যদি তাকে ডাকো তাহলে নিশ্চয়ই তিনি সাড়া দেবেন। এই কথাটি বলরাম বসুর মনে ভীষণ ধরেছিল। এত তার মনের মধ্যে শক্তি এবং উৎসাহ সঞ্চার করলো এই একটি কথা। বাড়িতে ফিরে এলেন বাগবাজারের বাড়িতে। সেই সময় বাগবাজারে উনি অবস্থান করছেন। রাত্রে ঘুমোতে পারলেন। পরের দিনে আবার গেছেন দক্ষিণেশ্বর এবং গিয়ে শ্রীরামকৃষ্ণকে বলছেন, কালকের এই কথাটা আমাকে খুব নাড়া দিয়েছে, আমি গোটা ঘুমোতে পারিনি। শ্রীরামকৃষ্ণ তাকে দেখে খুশি। পরের দিন বলছেন না যে কেউ তো কালকে এসেছিল আবার আজকে এলে যে সকালে, তা বলছেন না। বলছে, ও তুমি এখানকার, মা আমায় বলে দিয়েছে এখানের জন্য যা যা লাগবে তুমি আমায় দিও। চাল, সাগু, বার্লি, শ্রীরামকৃষ্ণ যেগুলো খেতেন সেই খাবারগুলি তারপর থেকে বলরাম বসু শ্রীরামকৃষ্ণকে দিতে শুরু করলেন আর উদয়স্ত জপ করতেন। বৈষ্ণব মন্ত্রে তাদের দীক্ষা। এটা গেল বলরাম বসুর দিকটা। মাস্টারমশাইকে সেইভাবে বৈষ্ণব পরিবারের ছেলে এভাবে বলা যাবে না, কিন্তু মাস্টারমশাইয়ের স্মৃতি কথা যদি আপনারা পড়েন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, তার কাছে আসার আগে ওনার যা পড়াশোনার রেঞ্জ ছিল সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট কেটে যাবে। এত ব্যাপক পড়াশোনা ছিল মহেন্দ্রনাথ গুপ্তের। সাধারণ মানুষ ছিলেন না। কলকাতার ইন্টেলিজেন্সিয়াকে শাসন করার ক্ষমতা শ্রীমৎ ছিল, অথচ খুব নিজেকে গোপন করে রাখতেন। তো শ্রীমৎ বৈষ্ণব মনোভাবাপন্ন বা বৈষ্ণব পরিবারের ছেলে না হলেও বলরাম বসুর মতন উনি কিন্তু চৈতন্য চরিতামৃত বড় খুঁটিয়ে পড়েছেন। উনি বলছেন
যে তার কাছে আসার আগে এই দুটি বই আমি পাগলের মতন পড়েছি, কতবার যে পড়েছি তার ঠিক নেই, চৈতন্য চরিতামৃত আর বাইবেল। কথামৃত যদি আমরা পড়ি দেখব ছত্রে ছত্রে চৈতন্য চরিতামৃত অথবা বাইবেল থেকে মাস্টারমশাই কোট করছেন এবং শ্রীরামকৃষ্ণের বাণীর সঙ্গে, শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে যুক্ত করে দেখাচ্ছেন। যীশু খ্রিস্ট শ্রীরামকৃষ্ণের তো আলাদা একটা অধ্যায়ই রয়েছে। কিন্তু ওনার মধ্যে ওই বৈষ্ণব শাস্ত্র উনি পড়েছেন, বিশেষ করে চৈতন্য চরিতামৃত একবারে ভুলে গিয়েছেন, ওর মনের মধ্যে গভীর ছাপ ফেলেছিল। উনি দেখলেন চৈতন্য চরিতামৃতে চৈতন্যের মধ্যে যে ভাব, মহাভাব শ্রীরামকৃষ্ণের মধ্যে হুবহু প্রকট হয়েছে। কথামৃত আমরা পড়েছি, সবাই জানি। একদিন শ্রীম বলছেন, মাস্টারমশাই ঠাকুরকে বলছেন, আপনি খ্রিস্ট আর চৈতন্য এক। ঠাকুর আপত্তি করছেন না, বলছে হ্যাঁ হ্যাঁ এক বই কি, সমর্থন করছে। কথামৃতে আছে। মাস্টারমশাই চিনেছিলেন, তার কারণ হচ্ছে চৈতন্য চরিতামৃতে চৈতন্যদেবের চরিত্রের যে গুণগুলি, বৈশিষ্ট্যগুলি দেখেছেন, শ্রীরামকৃষ্ণ চরিত্রে তার হুবহু প্রতিফলন করেছে। এছাড়াও ওনার মধ্যে একটু শান্ত ধীর স্থির স্বভাব ছিল। তো স্বামী বিবেকানন্দ দুষ্টু ছিলেন, তো মাস্টারমশাইয়ের সঙ্গে রসিকতা করবেন, যদিও বয়সের একটা তফাৎ। তো ওকে সখী বলতেন একান্তে, কিন্তু প্রকাশ্যেও বলেছেন। কিরকম, যখন স্বামীজি চিকাগো বিজয় করে ফিরছেন, শিয়ালদা স্টেশন নেমেছেন, ঘোড়ার গাড়ি তাকে নিয়ে আসা হবে রিপন কলেজ, তারপরে আস্তে আস্তে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। তখন রিপন কলেজ ছিল, এখন সুরেন্দ্রনাথ কলেজ। ওখানে ছাত্ররা সব জড়ো হয়েছে। ওই ভিড়ের মধ্যে উনি দেখেছেন মাস্টারমশাই এসছে, ওইখান থেকে চিৎকার করে সখী হে করে চিৎকার করে উঠেছেন অত ভিড়ের মধ্যে। বিশ্ববিজয়ী বিবেকানন্দ রসিকতা করছেন। তো যাই হোক, এবং সখী ভাব নিয়ে শ্রীরামকৃষ্ণ, স্বামীজি, ঠাকুর, এদের মধ্যে একটা রঙ্গ রসিকতা আছে, কথা মেলে সেগুলো রয়েছে, আমি তার মধ্যে বিস্তারিত যাচ্ছি না। তো বলরাম বসুর পুরীতে তপস্যা এবং পরবর্তীকালে কলকাতায় এসে শ্রীরামকৃষ্ণের সংযোগ এবং মাস্টারমশাইয়ের চৈতন্য চরিতামৃত পাঠ এবং বাইবেল, তাই সেদিক থেকে এই দুজনের মধ্যে অদ্ভুত একটা চারিত্রিক বৈশিষ্ট্যের সাযুজ্য, সামঞ্জস্য আমরা দেখতে পাচ্ছি। শুধু কি এটা আমাদের অনুমান থাকবে তা তো নয়, শ্রীরামকৃষ্ণ এটাকে এন্ডোর্স করছেন, প্রত্যক্ষ করেছেন তিনি। তার যা করার ইচ্ছে হতো, তিনি তো জগন্মাতার বালক, মায়ের কাছে প্রার্থনা করতেন, মা আমায় করে দাও, এটা দেখিয়ে দাও, আমি তো কিছু জানি না মা, তুমি আমায় বুঝিয়ে দাও। তো মাঝে মাঝে আবার বলতেন, লরেন আমাকে যতটা মুখ্য ভাবে আমি অতটা মুখ্য লই, কারণ মা রাস ফেলে দেন। তো যাই হোক, সেই মাকে বলছেন, আবদার করেছেন যে চৈতন্যদেবের দলে যেভাবে নাম সংকীর্তন হতো, মহাপ্রভু চৈতন্যদেব যেভাবে নাম সংকীর্তন করতেন তার সাঙ্গপাঙ্গ এবং ভক্তদের নিয়ে, আমাকে ওটা দেখিয়ে দে মা, আমায় দেখিয়ে দে। খুব কাতর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে। তো সন্তান চেয়েছে, মা আর থাকতে পারে, দেখিয়েছে। 500 বছরের আগের ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে দক্ষিণেশ্বরে। ঠাকুর ঘরে রয়েছেন, উত্তরের দিকের ওই দরজাটা তারা দাঁড়িয়ে রয়েছেন, দেখছেন ওই পঞ্চবটির দিক থেকে নাম সংকীর্তনের দল আসছে। তার পুরো ভাগে চৈতন্যদেব উদ্ভব হয়ে নৃত্য করছেন, অদ্বৈত নিত্যানন্দ সব রয়েছে। তার মধ্যে দুজন তিনি চিনতে পেরেছিলেন, একজন বলরাম আর একজন মাস্টারমশাই। তাই ওদের সঙ্গে দেখা হওয়ার পর শ্রীরামকৃষ্ণ বলছেন, ওগো, আমি তোমাদের দেখেছি, মা আমাকে দেখিয়ে দিয়েছে।
তোমরা চৈতন্যের দলে নৃত্য করছিলে। ইঙ্গিত যে অবতার যখন আসেন তাদের হয়ে তাদের সঙ্গে লীলা করার জন্য এরা যুগে যুগে আসে। তার মধ্যে বলরাম আর মহেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ তার দিব্য চোখে দেখেছে এবং ওই সংকীর্তনের দল তার বারান্দার সামনে দিয়ে করতে করতে বহুতলা দিকে চলে গেল। বর্ণনায় রয়েছে সেটা। তো ফলে এক আশ্চর্য সামঞ্জস্য, এক আশ্চর্য মিল। শুধু আমরা অনুমান করছি না, শ্রীরামকৃষ্ণ প্রত্যক্ষ করছেন চৈতন্যের দলে। ওই যে বৈষ্ণব মনোভাবাপন্ন কথাটা দিয়ে আমরা শুরু করেছি আমাদের চিন্তা ভাবনা, এটা কিন্তু শ্রীরামকৃষ্ণ সমর্থন করছেন তার দর্শন দিয়ে। ফেলে দেওয়া যাবে, অস্বীকার করা যাবে। আরেকটি অসাধারণ কথা শ্রীরামকৃষ্ণ এই দুজন সম্পর্কে বলেছেন। আর কোন গৃহী ভক্ত সম্পর্কে বলেছেন কিনা অন্তত আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে খুঁজে পাওয়া যায়নি। যদি কেউ খুঁজে পান ভালো। এখন দুইটা প্রকাশিত হয়েছে। বলছেন বলরামের অহংকার নাই, আর মাস্টারমশাইকে দেখে বলছেন আর অর্থাৎ মাস্টারমশাইয়ের অহংকার নাই। আমরা দ্বিতীয়ার্ধে যে আলোচনা করছিলাম অহংকার শূন্যতার কথা, এদের জীবনে সেটি প্রত্যক্ষ হয়েছে, প্রকটিত হয়েছে। স্বয়ং শ্রীরামকৃষ্ণ এই সার্টিফিকেট দিচ্ছেন। এরা দুজনেই গৃহী সন্তান শ্রীরামকৃষ্ণের, কিন্তু দুজনের অহংশূন্য হয়ে সংসার করছে। এক অদ্ভুত, কারণ তাদের হৃদয়ে অধিকার করে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং। যেমন শ্রীরামকৃষ্ণের হৃদয়ে অধিকার করেছিলেন জগন্মাতা ভবতারিণী, ঠিক তেমনি বলরাম এবং মহেন্দ্রনাথের হৃদয় অধিকার করে আছেন শ্রীরামকৃষ্ণ। সেখানে তো আর অহংকার থাকবে কোথায়? বুকের মধ্যে তো একটাই বসার আসন। তো সেখানে যদি শ্রীরামকৃষ্ণ বসে থাকেন, অহংকারের জন্য জায়গা থাকে না। অহংকার এসে বসলে তখন আর শ্রীরামকৃষ্ণ বসতে পারেন না। কিন্তু অহংকার তো নেই। প্রভু তো নিজেই বলছেন এদের অহংকার নেই। তো ফলে এই চরিত্রের মধ্যে একটা সাজুর্য যেটা শ্রীরামকৃষ্ণ আমাদের দেখিয়ে দিচ্ছে। শ্রীরামকৃষ্ণের নরশরীর আমরা জানি আবির্ভূত হয়েছিল কামারপুকুর গ্রামে। কিন্তু শ্রীরামকৃষ্ণের কি একটাই শরীর? শ্রীরামকৃষ্ণের অনেকগুলি শরীর আছে। কিরকম? তিনি নরশরীরে কামারপুকুরে এলেন, তারপরে ওর আরেকটা শরীর হল দক্ষিণেশ্বরে যখন গেলেন। আমরা সেই শরীরকে যদি তপস্যা শরীর বলি তাহলে ভুল করবো। ওই রকম তপস্যা পৃথিবীতে কেউ দেখেনি যে তপস্যা নিয়ে দক্ষিণেশ্বরে করেছে। তাই কামারপুকুরে তার নরশরীর, নরলীলা, আর কামারপুকুর ছেড়ে যখন দক্ষিণেশ্বর এলেন কলকাতায়, সেটি তার তপস্যা শরীর। তারপরে যখন বলরাম বসুর বাড়িতে এলেন শ্রীরামকৃষ্ণ, ওটি তার সঙ্গ শরীর। ওখান থেকে সঙ্গের উৎপত্তি হচ্ছে। জীবদ্দশা এসেছেন এবং শরীর ত্যাগের পর তার দেহাবশেষ বলরাম মন্দিরে এসেছে। কিছুটা কাকুর কাছে গিয়েছিল, কিন্তু অধিকাংশই বলরাম মন্দিরে এসেছে। এবং একদিন পরেই ওখানে শ্রীরামকৃষ্ণের পূজা শুরু হয়ে যায় রামকৃষ্ণানন্দজির ব্যবস্থাপনায়, বলরাম বসুর সাহায্যে। সেই ঠাকুরঘর এখনো আছে বলরাম, যেখানে তার তাম্র কলস রেখে পূজা শুরু হয়েছে। তাহলে বলরাম মন্দির হচ্ছে তার সঙ্গ শরীর, শুধু পূজার দিক থেকে নয়। ওই হল ঘরে বসে স্বামী বিবেকানন্দ সিদ্ধান্ত নিয়েছিলেন 1897 সালের 1 মে যে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হবে। শুধু কি রামকৃষ্ণ মিশন, তার কিছুদিন পরে নিবেদিতা একটা মিটিং ডেকেছিলেন ওই হল ঘরে। সেখানে বাগবাজারে মেয়েদের জন্য একটা স্কুল শুরু হবে, ছাত্রীদের জন্য। তার প্রাথমিক পর্বের নাম ছিল রামকৃষ্ণ স্কুল ফর গার্লস, রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়, যেটি পরে ধীরে ধীরে সারদা মঠে রূপান্তরিত হয়। তার বীজ ছিল ওই স্কুলের মধ্যে।
তার মানে দেখুন, একটা গৃহস্থ বাড়ি, সেই গৃহস্থ বাড়ি থেকে সন্ন্যাসীদের মঠ বা সন্ন্যাসীদের সংঘ শুরু হচ্ছে, মঠ না, রামকৃষ্ণ মিশন শুরু হচ্ছে, আবার সেখানে তার দেহাবশেষ রেখে পুজো হচ্ছে, পাশাপাশি সন্ন্যাসীদের মঠেরও সূচনা হচ্ছে ওইখানে। কি অদ্ভুত! এখানে আমরা সংখ্যায় আজকে যারা আছি অধিকাংশই গৃহস্থ, আমাদের প্রত্যেকের বাড়ি ঘর রয়েছে, কিন্তু এই বাড়িটা একটা অদ্ভুত বাড়ি, যে বাড়ি থেকে দুটো অর্ডার অফ বংশের সূচনা হচ্ছে, সন্ন্যাসিনী সংঘ আবার সন্ন্যাসীদের সংঘ। তাই বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হচ্ছে সংঘ শরীর হিসেবে। আর একটা শরীর আছে শ্রীরামকৃষ্ণের, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাণী শরীর। এই বাণী শরীর শুরু হয়েছে, বাণী শরীরের উদ্ভব হয়েছে কথামৃত ভবনে। যা শুনেছেন তিনি সংক্ষেপে লিখে রেখেছেন, গভীর রাত পর্যন্ত ধ্যান করে সেখান থেকে সেই স্মৃতি উদ্ধার করে তিনি সেই গ্রন্থ রচনা করেছেন, এবং যা চিরকালীন একটা প্রতিষ্ঠা পেয়ে গেছে। মাস্টারমশাইয়ের বিরুদ্ধে দুটো অভিযোগ আছে। প্রথম অভিযোগটা আগে বলি। একটা হচ্ছে যে তিনি কথামৃত রচনা করতে গিয়ে নিজেকে মুছে ফেলতে চেয়েছিলেন। কোথাও নিজের নাম নেই, ওখানে অনেকগুলি ছদ্ম নাম ব্যবহার করেছেন। যারা গবেষক কথামৃত নিয়ে গবেষণা করেন তারা খুঁজে পেতে দেখেছেন 7-8টা এরকম নাম আছে, সে নামের লিস্ট এখন আমি এখানে বলছি, কিন্তু নিজের নাম কোথাও নেই। নিজেকে মুছে ফেলতে চেয়েছিলেন, কিন্তু মুছে ফেলতে পারলেন কি? যতদিন পৃথিবীতে শ্রীরামকৃষ্ণের বাণীর প্রয়োজন উদ্ভূত হবে, ততদিন মানুষকে কথামৃতের কাছে গিয়ে দাঁড়াতে হবে। অক্ষয় হয়ে গেলেন মাস্টারমশাই। তাই নিজেকে মুছে দিতে চাইলেও নিজেকে মুছে দেওয়া যায় না। যারা নিজেকে প্রকাশ করতে চায় তারা মুছে যায়, কিন্তু উনি নিজেকে মুছে দিতে চেয়েছিলেন, কিন্তু তার চিরকালীন স্থান হয়ে গেল পৃথিবীর ইতিহাসে। যতদিন শ্রীরামকৃষ্ণের কথা মানুষ চিন্তা করবে, ততদিন মহেন্দ্রনাথ গুপ্তকেও মানুষকে স্মরণ করতে হবে। এই কথাগুলি রেখে না গেলে আজকে শ্রীরামকৃষ্ণকে আমরা পেতাম না, তার অন্তরঙ্গ চরিত্রকে আমরা পেতাম না। যেটুকু রেখে গেছে 4-5 বছরের তার অভিজ্ঞতা, 82 থেকে 86। তো যাই হোক, তাই কথামৃত ভবন হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাণী শরীরের উদ্ভব। কামারবপুর নরশরীর, দক্ষিণেশ্বর তপস্যা শরীর, বলরাম মন্দির সংঘ শরীর, কথামৃত ভবন বাণী শরীর। বাণীর উপতরী আছে বলতে রামকৃষ্ণ তোমার। মূর্তির মধ্যে তিনি আছেন, ভাবের মধ্যে তিনি আছেন, বাণীর মধ্যে তিনি আছেন। বাণীর মধ্যে তার শক্তি কাজ করছে, ওই বাণী শক্তি আমাদের মধ্যে প্রবেশ করে। আমরা প্রত্যেকেই রোজ রাত্রে নিশ্চিত শুতে যাওয়ার আগে একটু কথামৃত পড়ি। ওই যখনই বাণীকে আমি স্পর্শ করছি আমার ইন্দ্রিয় দিয়ে, চোখ দিয়ে, মন দিয়ে, তখনই কিন্তু আমি শ্রীরামকৃষ্ণকে ছুতে পারছি। বাণীর মধ্যে মাস্টারমশাই ধরে রেখে গেছেন তাকে। কি অসাধারণ! ফটোগ্রাফ তো রয়েছে, তার মধ্যে বাণী রয়েছে তার সঙ্গে। বাণীকে যেই পড়ছি সেই বাণী শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। আশ্চর্যের ব্যাপার, সাদৃশ্যের কথা বলছিলাম, এই দুজনের বাড়ি এখন সন্ন্যাসীর মঠ। অনেক গৃহস্থ বাড়িতে রয়েছে, কটা গৃহস্থ বাড়ি সন্ন্যাসীর মঠ হয়ে যায়, সন্ন্যাসীদের মঠ হয়ে যায়, কিন্তু বলরামের বাড়ি সন্ন্যাসীর মঠ হয়েছে, মহেন্দ্রনাথের বাড়িও সন্ন্যাসীর মঠ হয়েছে। সেখানে গৃহস্থ বাড়ি, ব্যথা হয়েছে, সন্তান জন্মেছে, মারা গেছে, সবই হয়েছে, এক গৃহস্থ বাড়িতে যেমন হয়। কিন্তু এখন সন্ন্যাসীরা ওখানে থাকতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করে, রাত্রিবাস করলে তাদের আনন্দ হয়। কি উচ্চতায় এই দুটি মানুষ
এরা গৃহস্থ হয়েও শ্রীরামকৃষ্ণ নামক পরশমণি স্পর্শে কি উচ্চতায় উত্তীর্ণ হয়েছিলেন, যেটা ভাবলে আশ্চর্য হতে হয়। অদ্ভুত সামঞ্জস্য দেখুন, কোথা থেকে দুজন এলেন, দুজনের দুটো আলাদা ব্যাকগ্রাউন্ড, কিন্তু মনে হচ্ছে যেন একই রোল প্লে করে যাচ্ছে, একই কাজ তারা করে যাচ্ছে। বড়নগর মঠে তখন খুব দারিদ্র, তো বলরাম বসুর ইচ্ছে হলো যে একবার যাই, দেখে আসি আমার গুরু ভাইরা কেমন আছে, প্রায় যেতেন। একদিন এই 10:30 11টা নাগাদ পৌঁছেছেন, কিন্তু দেখছেন সেখানে কিছু নেই। মানে আজকে কিছু রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে তারা যে প্রসাদ পাবে তার কোনো ব্যবস্থা নেই। ওনার মনটা খুব খারাপ হয়ে গেল। বুড়ো গোপাল দাদাকে নিয়ে তিনি বড়নগর বাজারে গেলেন, গিয়ে শাকসবজি ডাল চাল যা পেলেন কিনে নিয়ে এলেন। ওর কাছে তখন যে টাকা ছিল দিয়ে বললেন, ভালো করে রান্না করে ঠাকুরকে ভোগ দাও, তোমরা প্রসাদ পাবে। না সেদিন কারণে কিছু প্রসাদ যুক্ত না খেয়ে থাকতে হতো। খুব সৌভাগ্য, লাকি বলতে হবে, বলরাম বসু ঠিক সেই দিনই পৌঁছেছে, এত দারিদ্র। তারপরে ওদের ভোগে দাগের ব্যবস্থা হয়েছে, উনি স্বস্তিতে ফিরে এসেছেন, বলরাম মন্দিরে আবার ফিরে এসেছেন। তোর মনটা খুব খারাপ হয়ে গেছে। তো স্ত্রীকে বলছেন, কৃষ্ণকামিনীকে, বাবুরাম মহারাজের দিদি, তাকে বলছেন, আজকে আমাকে ওই ভাত আর একটু শাক দিও, আর কোনো ব্যঞ্জন দিও না। বলছি, কেন? তোমার তো কি অম্বলের একটা ব্যায়ামও আছে, তো সেটা কি বেড়েছে? বলছে, না না, অম্বলের ব্যায়াম কিছু নেই, আমি আজ আর কিছু খাবো না, ওই শাক আর একটু ভাত খাবো। বলছে, কারণটা বলবে তো? তখন উনি বড়নগরের মঠের ঘটনাটা বলেছে। দেখুন তার স্ত্রীও কিরকম সহধর্মিনী, সত্যিকারের সহধর্মিনী। বলছে, তুমি নয় শাক ভাত কি আজ এখানে থাকলে, কিন্তু বড়নগর মঠের কিছু ব্যবস্থা করে এসছো কি? তোমার গুরু ভাইরা কি খাবে তার ব্যবস্থা করে এসছো? যেমন দেবা তেমনি দেবে। বলছে, হ্যাঁ সেই করে এসছি। যাক, শাক ভাতি দিলে উনি খেলেন, এবং তারপর থেকে মাসে 1 টাকা করে তিনি বরাদ্দ করে দিলেন। তখন 1 টাকা অনেক টাকা, যাতে ওদের নিত্য ভোগ, সকালে প্রভুর ভোগটা যেন বাধাপ্রাপ্ত না হয়। এই বলরাম বসু বয়সে নরেন্দ্রনাথ দত্তের চেয়ে অনেকটা বড়, বিশ্বনাথ দত্তের বয়সের কাছাকাছি, মানে প্রায় বাবার বয়সী মানুষ। মহেন্দ্রনাথ দত্ত মানে স্বামীজির ভাই, তার স্মৃতি কথা রেখেছেন, দেখবেন খুব মধুর স্মৃতি কথা। তো নরেন্দ্রনাথের একটা অভ্যাস ছিল থুতু ফেলা, কফ ফেলা, থুতু ফেলা। তো বলরাম মন্দির উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, কারণ অনেক ভক্ত আসতেন, তো যেখানে সেখানে নরেন্দ্রনাথ থুতু ফেলে দিতেন। তো বলরাম বসু জমিদার, ওই বাড়িরই মালিক, তিনি নরেন্দ্রনাথের পিছু পিছু ঘুরতেন পিকদানি নিয়ে। যখন এই উনি গলা খাবার দিতেন, বলছে, নরেন এইখানে খাবে বলে পিকদানিটা পেছনে ধরতেন। এত নিরহংকার, ওই ঠাকুরের এর অহংকার নাই। মাসে মাসে দেখুন কত বড় পণ্ডিত, কলেজে অধ্যাপনা করেন, স্কুলের প্রধান শিক্ষক, তিনি হাওড়া স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। পুরীর যে ট্রেন ঢুকত, যে ভক্তরা নামতো তাদের কাছে প্রসাদ ভিক্ষে করতেন, আমাকে একটু প্রসাদ দেবে। এত বিনয়। মাঝে মাঝে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হল, যেখানে কুলি মজুররা তখন শুয়ে থাকত আচ্ছাদন, উনি নিজের ঘরের বিছানা ছেড়ে ওই সেনেট হলের ওই আচ্ছাদনে কুলি মজুরদের পাশে গিয়ে শুতেন। মহেন্দ্রনাথ গুপ্ত শুধু শুধু ভগবান তাদের কাছে টানেননি, সংসারে থেকেছেন, কিন্তু সংসারে থেকেও তারা বিদায় নেন। মাস্টারমশাই যে রোজগার করতেন তা 3টে ভাগ করতেন। একটা অংশ মাকে পাঠাতেন, উনি মায়ের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন, যার জন্য দেখবেন কথামৃতের 5টা খণ্ড উনি মাকে উৎসর্গ করেছেন, নৈবেদ্য দিয়েছেন মায়ের জন্য। দ্বিতীয়
বরানগর মঠ, সেখানে একটা টাকা পাঠাতেন, আর 1 ভাগ নিয়ে তার সংসার চালাতেন। কি কষ্ট করে থাকতেন। তো সেই দিক থেকে অনেকটা সময় নিয়েছি, আরো সংক্ষেপ করে আনছি। অসুস্থ অবস্থায় বলরাম বসু শেষ শয্যা নিয়েছেন হলঘরে। ওই হলঘরে 3 জনের শরীর গেছে, বলরাম বসু, বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দ আর স্বামী ব্রহ্মানন্দ। এদের 3 জনের মহাসমাধি হয়েছে। কোন কোন জায়গায় হয়েছে সেটি স্বামী নির্বাণানন্দজি মহারাজ চিহ্নিত করে দিয়ে গেছেন, কারণ তিনি ব্রহ্মানন্দীর সেবক ছিলেন। সেই জায়গাগুলি চিহ্নিত করা আছে। তো যাই হোক, এই অসুস্থ অবস্থায় তিনি হলঘরে রয়েছেন। তখন তার সেবা করছেন কে? তার বাড়ির লোকে নয়, স্ত্রী, পুত্র, রামকৃষ্ণ বসু তার পুত্র, কন্যা কারোকে কাছে ঘেঁষতে দিচ্ছেন। তার সন্ন্যাসী গুরু ভাইরা তার সেবা করছে, স্বামী শিবানন্দ এবং স্বামী নিরঞ্জনানন্দ, মলমূত্র সহ সবকিছু। এইরকম সম্পর্ক। এবং ওই মহেন্দ্রনাথ দত্ত, বিশেষ করে স্বামীজির সেই ভাই, তার স্মৃতি কথা আপনাদের স্মরণ করতে বলবো। উনি বলরাম বসুকে খুব ভালোবাসতেন, বয়স অনেক ছোট, আর নরেনের ভাই বলে উনি আগে বেশি স্নেহ করতেন বলরাম বাবু। তো প্রায় আসতেন। আর একটা কারণ ছিল, বলরাম বসুর বাড়িতে এলে চা খেতে পাওয়া যেত। তখন 1889, 88, 89, 90 ওই সময় কলকাতায় চা দিয়ে কাউকে আপ্যায়ন করা বড় কঠিন ছিল। তখন চায়ের এত চল ছিল। কিন্তু মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির ভাই, চায়ের টানে আর বলরাম বসুর টানে বলরাম মন্দিরে আসতেন। ও স্মৃতি কথায় রয়েছে। তো যখন শেষ শয্যায়, কথা বলতে পারছেন, ইশারায় বলছেন, পাশের ঘরে যাও, তুলসীরাম আছে ওর এক ভাই, ও তোমাকে চা খাওয়াবে। আর ঘরঘর ঘরঘর করে তিনি জপ করছেন। কি জপ করছেন? আদর করে শ্রীরামকৃষ্ণকে মাই লর্ড বলতেন, শ্রীরামকৃষ্ণ বলতেন। উনি যে মন্ত্র জপ করতেন, আশ্চর্য। উনি স্মৃতি কথায় লিখে গেছেন মহেন্দ্রনাথ দত্ত, মে লর্ড, মে লর্ড, মে লর্ড। তবে ঠাকুরকে স্মরণ করছে। ঠাকুর বলেছিলেন তার এক ভক্তকে, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত যিনি লিখেছেন, বৈকুণ্ঠনাথ সান্যাল, বলছে, আমি অসুস্থ অবস্থায় কোনো মানুষকে স্পর্শ করতে পারি না, কিন্তু বলরামের ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না, কারণ বলরাম ভগবানের নাম করে। এটা বৈকুণ্ঠনাথ সান্যাল লীলামৃত গ্রন্থে লিখে গেছে। অতর সেনের বাড়ি যাওয়ার পথে শ্রীরামকৃষ্ণ তাকে বলেছে। তো সেদিক থেকে এই মৃত্যুর মুহূর্তেও একদিকে তার সেবা, আর একদিকে তার ওই ঠাকুরকে স্মরণ মনে। এবং তার যখন শরীর গেল, কিভাবে গেল? তার স্ত্রী রয়েছেন ভেতরের ঘরে, তাকে আসতে দেওয়া হয়নি। কিন্তু তার স্ত্রীর দর্শন হচ্ছে স্বামী শিবানন্দজির স্মৃতি কথায় রয়েছে। ওই বলরাম মন্দিরের ছাদে একটি রথ এসে নামলো। শ্রীরামকৃষ্ণ রথ থেকে নামলেন, সিঁড়ি দিয়ে দোতলার হল ঘরে ঢুকলেন, বলরামের হাত আকর্ষণ করে রথে তুলে রথ আকাশে উড়ে গেল। তার স্ত্রী কাঁদতে ভুলে গেছে। প্রভু স্বয়ং এসে তাকে নিয়ে গেলেন রথে করে, কারণ আবার তো পরে আসতে হবে তাকে। চৈতন্যের সঙ্গে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে এসেছেন, ভবিষ্যতে আবার জানি না কার সঙ্গে আসবে, তাই তাকে তো কাছে রাখতে হবে। তাই প্রভু নিজেই রথ নিয়ে চলে এসেছেন। শিবানন্দী দেখেছেন সেটা। মা ছিলেন উপস্থিত কথামৃত ভবন থেকে। তখন কথামৃত ভবন হয়নি, মাসমশের বাড়ি থেকে মাকে তখন বলরাম মন্দিরে আনা হয়েছে। তো এই হচ্ছে তাদের শরীর পাত হচ্ছে। এবং শরীর পাত হওয়ার পরে আর একটা অদ্ভুত ঘটনা, তিনি তার শ্রাদ্ধ হচ্ছে। স্বামী বিবেকানন্দ পরিব্রাজক খবর পেয়েছেন বলরামের শরীর গেছে, ছুটে এসছেন কলকাতায় পরিব্রাজন ছেড়ে দিয়ে। যখন শ্রাদ্ধ হচ্ছে, বলরাম মন্দির ঢুকেছেন,
সঙ্গে শিবানন্দজি এবং আরো কয়েকজন গুরু ভ্রাতা আছেন। বলছেন যে কি হচ্ছে এটা? বলছে বলরামের শরীর গেছে, তাই তার শ্রাদ্ধ হচ্ছে। কি বলরাম কি মরে ভূত হয়েছে? সে তো ভগবান হয়েছে। এসব কি আবার? তাকে তিনটি দেওয়া, এ তো প্রসাদ, আমি খাবো। আশ্চর্য হতে হয়, ওই পিণ্ডর চাল তিল দেওয়া স্বামীজি খাচ্ছেন প্রসাদ কেন? মহাপুরুষকে দিচ্ছেন, বলছেন আমরাও কিঞ্চিৎ গ্রহণ করিলাম। বলরাম বসু গৃহী, মনে রাখতে হবে। সন্ন্যাসী না, সন্ন্যাসী তাকে কি সম্মান করছে? সন্ন্যাসী শ্রেষ্ঠ সন্ন্যাসী, সর্বোত্তম আদর্শ যারা, তারা তাকে কি সম্মান দিচ্ছে? মহাপুরুষ মহারাজ তার সেবা করছে, স্বামীজি কিভাবে করছে। ঠিক একইভাবে যদি আপনারা মাস্টারমশাইয়ের জীবনের দিকে তাকান, তার ঘরে, নিজের শোয়ার ঘরে, এখন তো যাওয়া যায়, আপনারা নিশ্চয়ই পছন্দিত ভবন অনেকে গেছেন, না গেলেও যাবেন, দেখে আসবেন। যে ঘরে শরীর গেছে, এখনো ওখানে একটা পরিবেশ আছে, যদি জব করেন বুঝতে পারবেন। ওনার শরীর গেছে, বাড়ির লোক কেউ জানে না, ভাবতে পারছেন? 1932 সালে পঞ্চম খণ্ডের গ্রুপ দেখে দিলেন, ছাপার করে আর পঞ্চম খণ্ড দেখে দিতে পারলেন না, বই প্রকাশের আগেই তার শরীর গেল। ওনার ঘরে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে, বাড়ির কেউ জানতে পারেনি। পাড়ার লোক এসে বলছে, জানতো, আপনারা গিয়ে দেখুন তো, মাসামশাই বোধ হয় আর শরীরে নেই। ঠিকই ওরা ছুটে এসে দেখছে, হ্যাঁ, বিষপ্রাণ দেহটা পড়ে যাচ্ছে। নিজ গৃহে পরবাসে, আশ্চর্য! নন অ্যাটাচমেন্টের কি চরম পরাকাষ্ঠা! কথামৃত লেখার জন্য মাঝে মাঝে উনি গদাধর আশ্রমে যেতেন, কালীঘাটের কাছে যে আশ্রমটি আছে, তারও 100 বছর পেরিয়ে গেছে। তো 7-8 দিন হয়ে গেছে, তখন মটন স্কুল কিনে উনি তার ডিরেক্টর, ওর সঙ্গে ব্রহ্মচারী জগবন্ধু বলে একজন থাকতেন, পরে তিনি নিত্যাত্মানন্দ হয়েছেন, যিনি শ্রীমদ দর্শন লিখেছেন। সেই জগবন্ধু ব্রহ্মচারী তাকে বলছে, মাসমশাই এখানে তো 7-8 দিন হলো, তখন কমলেশ্বরানন্দ ওখানে অধ্যক্ষ ছিলেন, তার সাথে মাসমশাই খুব বন্ধুত্ব ছিল, রাজা মাঝের চারা সম্ভব। যেরকম হলো, এবার চলুন আমরা আপনার বাড়িতে যাই। ঠিক আছে, চলুন। এরকম সন্ধ্যে হয়েছে, তখন ঘোড়ায় টানা ট্রাম, তো ওখান থেকে ঘোড়ায় ট্রামে উনি ওই উত্তর কলকাতায় গেছেন। অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজবে। ট্রাম থেকে নেমে হেঁটে হেঁটে মটন স্কুলে, উনি 3 তলার চিলেকোঠার ঘরে থাকতেন, নিচের ঘরে ওর পরিবার বর্গ থাকতেন। ঘরে আলো জ্বলছে। তো জগবন্ধু বলছেন, ব্রহ্মচারী জগবন্ধু বলছেন, আচ্ছা আপনি তো এলেন, তো কিছু তো রাত্রে তো ওষুধ খাবেন, তার আগে তো কিছু না খেয়ে খালি পেটে কি করে ওষুধ খাবেন? বলছেন, না দরকার নেই, আমার চলুন তাহলে একটা ব্যবস্থা কিছু হবে। তো ওরা জেগে রয়েছে, একটু বললে খাবার দিতে পারবে না? বলছে কি দরকার, ওদের বিব্রত করবেন না। দ্বিতীয়বার বলেছে। আবার তৃতীয়বার যখন জগবন্ধু মহারাজ মাসামাসিকে বলছেন, এই কি বলুন এই কাণ্ড, নিজের বাড়িতে এলেন, না খেয়ে থাকবেন, ওষুধ খাবেন কি করে, খালি পেটে ওষুধ খাবেন? বলছে না, কাজ করুন, ওই মোড়ের মাথায় দেখলাম একটা হিন্দুস্তানি দোকানে মোটা মোটা রুটি করছে আর দুধে জাল দিচ্ছে, একটু দুধ রুটি নিয়ে আসুন। বলছে সে তো খুব মোটা রুটি, আপনি খেতে পারবেন না। বলছে ওপরে ছিলাটুকু ছেড়ে দেবেন, ওই দুধে ভিজিয়ে খাবো, বাকিটা আপনি খাবেন। বলছে দেখুন দেখি, নিজের বাড়িতে এসে এইভাবে, আমি একটু বলি ওদের ডাকির ব্যবস্থা হয়ে যেত। তখন জগবন্ধু মহারাজের হাত ধরছেন মাস্টারমশাই, ধরে বলছেন, জগবন্ধু মহারাজ, ঠাকুরের উপদেশ আমাকে পালন করার সুযোগ থেকে বঞ্চিত করবেন না। বলছি ঠাকুরের উপদেশ মানে? ঠাকুর বলেছিলেন না বাড়িতে বড় লোকের বাড়ির দাসীর মতন থাকবে। তো দাসী যদি রাত্রিবেলায় বাড়ি ফেরে, বাড়ির গিন্নি কি তার জন্য রান্না করতে বসে? জগবন্ধু মহারাজ নিজেকে বাড়ির দাসী মনে করছেন। বাড়ির দাসী যদি বাড়িতে ফেরে, তাকে কি তার জন্য কি বাড়ির গিন্নি রান্না করতে বসে?
এই খুচরো পয়সা ওই দুধ রুটি নিয়ে আসেন, দুজনে ভাগ করে খায়, নিজ গৃহে বড় বসে। আর অনেক কথা আছে, পরে কখনো সুযোগ পেলে সে প্রসঙ্গ করা যাবে। একটি প্রসঙ্গ স্মরণ করে আমার কথা শেষ করব। ভগবান শ্রীরামকৃষ্ণ এসেছিলেন ঈশ্বরকে কেমন করে ভালোবাসতে হয় তা শেখানোর জন্য, শিখিয়েছেন। কথা যেতে পড়লে, লীলা প্রসঙ্গ করলে আমরা বুঝতে পারি কি করে ভগবানকে ভালোবাসতে হয়, সে রাস্তা তিনি দেখিয়েছেন। আমরা যে যতটা পারবো সাধ্য মতো। দ্বিতীয় কারণ, ঈশ্বরের ভালোবাসা মানুষকে দেবার জন্য এসেছিলেন। কি করে ভালোবাসতে হয় সেটা শেখানোর জন্য। ঈশ্বরের ভালোবাসা মানুষকে দেবার জন্য। ওই গাভীর মাঠের কথা বলছিলাম, একদিন বলরাম মন্দিরে বসে আছেন, তাকে ঘিরে ভক্ত সমাজ বসে রয়েছে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, যেন মাই দিতে বসেছি। মা যেমন সন্তানদের স্তন দেন, ঠিক সেইভাবে ঠাকুর রসিকতা করছেন। সেই জন্য ঈশ্বরের ভালোবাসা মানুষকে দেওয়ার জন্য এসেছে। আর তৃতীয়ত, এটি আরো গভীর, মানুষের কাছে ভালোবাসা পাওয়ার জন্য এসেছে। আমরা কি তাকে ব্যর্থ নমস্কারে ফিরিয়ে দেব? হৃদয়ের দুয়ার খুলে তাকে আহ্বান করব।